চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে মেহবিন। হাতে কোনো পরিচিত পুরুষের স্পর্শ পেতেই মেহবিন লাফিয়ে উঠে দেখে তার সুখ দুঃখের একমাত্র সাথী, তার প্রাণপ্রিয় বন্ধু আরিয়ান দাঁড়িয়ে আছে। আরিয়ানকে দেখে মেহবিন নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না, কেঁদে ওঠে। তার বন্ধু আরিয়ানকে ঝাপটে ধরে। বোনের সমতুল্য প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ডকে এইভাবে কাঁদতে দেখে আরিয়ানের বুকেও ভীষণ কষ্ট শুরু হয়। তার নিজের কোনো বোন নেই, মেহবিনকেই সেই জায়গাটুকু সে দিয়েছিল। সবসময় মেহবিনের মুখশ্রীতে অদ্ভুত এক হাসি ঝুলে থাকতো। আজ সেই মুখশ্রীতে কান্নার আভাস, যা সহজে মেনে নিতে পারছে না আরিয়ান। আরিয়ানের সাথে মেহবিনের পরিচয় হয় চট্টগ্রামে। মেহবিন 2 বছরের জন্য চট্টগ্রামে শিফট হয়ে গিয়েছিল। চট্টগ্রামের একটি স্বনামধন্য কলেজে সে চান্স পেয়েছিল। খালাকে ছাড়াই একা সেখানে একটা হোস্টেলে থাকতে তার কিছুটা প্রবলেম হয়েছিল। কলেজের প্রথম দিনে সে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে নিলে কারো গাড়ির সাথে ধাক্কা লেগে তার হাতে থাকা সব বই পড়ে যায়। মেহবিনের সাথে ধাক্কা লেগে যাওয়ায় গাড়িটির মালিক গাড়ি থেকে বেরিয়ে মেহবিন কোনো রকম সরি বলে। মেহবিন পায়ে তেমন ব্যথা না পেলেও হাতে বেশ চোট পেয়েছে। মেহবিন তার সামনে থাকা লোকটার দিকে তাকিয়ে দেখে একজন লম্বাটে ছেলে, দেখতে বেশ সুদর্শন। উজ্জ্বল শ্যামবর্ণের ছেলেটির গায়ে ডক্টরের অ্যাপ্রন ছিল। গলায় ঝুলছিল একটি মেডিকেল কলেজের আইডি কার্ড। দেখেই মনে হচ্ছিল মেডিকেলের স্টুডেন্ট। মেহবিন কিছু বলবে তার আগে ছেলেটি তাকে থামিয়ে দিয়ে বলে, হ্যালো, আমি আরিয়ান হাসান তালুকদার। আপনি আমাকে বকাবকি দেওয়া শুরু করবেন তার আগে আমার ইন্ট্রোটা দিয়ে নেই। আমি আমাদের কলেজের ক্রাশ বয়। জানেন, মেয়েরা ঘন ঘন ক্রাশ খায়। আমি আবার বকা খেতে অভ্যস্ত নই, তাই আমাকে বকা দিবেন না। ভুল মানুষ মাত্রই হয়। আফটার অল আমিও মানুষ। বুঝছেন নাকি ব্যাপারটা? আচ্ছা, যাই হোক, আপনি উঠুন। আরিয়ান মেহবিনের দিকে হাত বাড়িয়ে দিল। মেহবিন থ মেরে রইল। ছেলেটাকে তাকে কিছু বলার সুযোগই দিল না, তার আগেই নিজের রেডিও শুরু করে দিল। মেহবিন আরিয়ানের হাত ঝাড়ি মেরে সরিয়ে দিয়ে নিজে উঠে দাঁড়িয়ে বলে, নো থ্যাঙ্কস। মেহবিন ব্যাগটা নিয়ে উল্টো পথে হাঁটা ধরলে পিছন থেকে আরিয়ান মেহবিনের কাছে এসে বলে, এই যে ম্যাডাম, রেগে গেলেন তো হেরে গেলেন। ডোন্ট বি প্যানিক। দেখুন, এমনিতেও আপনার জন্য আজকে আমার বড্ড লেট হয়ে গেছে, তার মধ্যে আপনি আমাকে আরও লেট করিয়ে দিচ্ছেন। সরুন বলছি। লিটল সিস্ট, ডোন্ট বি হাইপার। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি নতুন এসেছেন চট্টগ্রামে, কাউকে তেমন একটা চিনেনও না। আচ্ছা, নো প্রবলেম, আপনি আমার গাড়িতে উঠুন, আমি আপনাকে পৌঁছে দেব। মেহবিন নরম সুরে বলে, আমি অপরিচিত কারো গাড়িতে উঠি না। আরিয়ান হেসে বলে, লিটল সিস জন্মের পর থেকে আমাদের আশেপাশে মানুষগুলোও কিন্তু আমাদের কাছে কিছুটা অপরিচিত ছিল। তারপর আস্তে ধীরে তারা আমাদের আপনজন হয়ে ওঠে। আমরা কেউ আগে থেকে পরিচিত থাকি না, অপরিচিত মানুষরাই একসময় পরম পরিচিত হয়ে ওঠে। আমার না কোনো বোন নেই, অন্ততপক্ষে বড় ভাই হিসেবে আপনি আমার গাড়িতে পারেন। আমি কিন্তু অতটা খারাপ নই সিস। আরিয়ানের বলা কথাটি কেন যেন মেহবিনের বেশ ভালো লাগলো। না চাইতেও সে আরিয়ানের গাড়িতে উঠেছিল। সারা রাস্তা জুড়ে আরিয়ান এক প্রকার গল্প জুড়েই দিয়েছিল মেহবিনের সাথে, যেন একমাত্র এই মেয়েটাকে সে সব বলতে পারে। মেহবিনও সব শুনে যাচ্ছিল। ছেলেটা বেশ মিশুক, অল্প সময় সবাইকে আপন করে নিতে পারে। আরিয়ানের পরিবারবর্গ ঢাকায় থাকে। আরিয়ানের বাবাও একজন স্বনামধন্য ডক্টর। আরিয়ান শুধুমাত্র ডাক্তারি পড়তে চট্টগ্রামে এসেছে। এইভাবে দিনের পর দিন মেহবিন এবং আরিয়ান আরও ভালো বন্ধু হয়ে গিয়েছিল, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। আরিয়ান মেহবিন এক প্রকার তার বোনের মতো আগলে রাখত। মেহবিনের কলেজে পড়া শেষে ঢাকা ভার্সিটিতে পড়তে চলে গেলে আরিয়ানের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ আবারও প্রায় 1 বছর পর আরিয়ানের সাথে তার দেখা। আজকে মেহবিন এক প্রকার ভাগ্যবশত দেখা হয়ে যায় আরিয়ানের সাথে। মেহবিনের দিকে এগিয়ে আসা গাড়িটি ছিল আরিয়ানের। গাড়িটা এত কাছে আসায় খানিকটা ভয় মেহবিন অজ্ঞান হয়ে যায়। গাড়ি থেকে আরিয়ান নেমে এসে মেহবিনকে দেখে চমকে ওঠে। সে আর কিছু না ভেবে মেহবিনকে তার হসপিটালে নিয়ে আসে, যেখানে তার চেম্বার রয়েছে। আরিয়ান এইবার মেহবিনকে কোনো রকম সামলিয়ে বলে ওঠে, মেহু, তোর হঠাৎ এরকম অবস্থা কেন? প্রায় 1 বছর ধরে তোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। তোর ফেসবুক আইডিটাও ডিএক্টিভ হয়ে রয়েছে। এইভাবে রাস্তায় কি করছিলি তুই? এই অনেক বছর অনেক কিছু হয়ে গেছে রে আরিয়ান। কি হয়েছে? আরিয়ান, আমি প্রেগনেন্ট। নির্লিপ্ত কণ্ঠে মেহবিন বলে ওঠে। আরিয়ান উঠে দাঁড়িয়ে বলে, হোয়াট? এদিকে অভ্র বাসুরাতে এসে দেখে মায়েরা ঘরে নেই, হয়তো ওয়াশরুমে গিয়েছে। অভ্র আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গায়ে পাঞ্জাবিটা খুলতে শুরু করে দেয়। আজ সে মায়েরাকে পেয়েছে।
ঠিকই, কিন্তু বুকে অদ্ভুত এক শূন্যতা কাজ করছে অব্রের। সেই শূন্যর উৎস কি মেহবিন নিজেই? অভ্রের মাথাটা ব্যথা করছে প্রচণ্ড। মেহবিন কোথায় গেল? এই ঢাকা শহরে মেয়েটা তো কেউ নেই। যদি মেহবিনের কোনো বিপদ হয়, নানা বাজে চিন্তা অভ্রের মাথায় ঘুরপাক খাচ্ছে। অভ্রের ভাবনার মাঝে তোয়ালে দিয়ে চুল ছাড়তে ছাড়তে মায়রা নামক রমণী রুমে প্রবেশ করে। যাকে দেখে কিছুক্ষণের জন্য ঠায় দাঁড়িয়ে থাকে যুবক। রমণীর পা থেকে মাথা পর্যন্ত অভ্র চোখ বোলায়। ছোট্ট একটি মিনি স্কার্ট পরে দাঁড়িয়ে আছে মায়রা। অভ্র ঘোর লাগা চাহনিতে মায়রার দিকে এগিয়ে আসে। এই মুহূর্তে মায়রার রূপের মোহে পড়ে। সে মেহবিন নামক চাপটাটাকে বন্ধ করে রাখে। অভ্র মায়রার ঠোঁটে আলতো করে শুয়ে বলে, কিছু দেখতে পারছো ডার্লিং? মায়রা অভ্রের কাঁধে হাত রেখে ঠোঁট টিপি হেসে বলে, হুম, দেখতে পাচ্ছি তো। প্রখর নেশা। তোমাকে ঘিরে রয়েছে সেই নেশা, তোমাকে কাছে পাওয়ার। ফিসফিস করে কথাটি বলেই অভ্র মায়রাকে কোলে করে এগিয়ে নিয়ে যায় বিছানার দিকে। মায়রা অভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। সকল আলো আস্তে আস্তে নিভে যায়। মেহবিন সবকিছুই খুলে বলেছে কি করে সে ভালোবাসার নামে প্রতারিত হয়েছে, কিভাবে মায়ের মতো খালাকে হুট করে পলকের মতো বদলে যেতে দেখেছে। যদিও মেহবিন তার প্রাক্তন স্বামীর নাম একবারও উচ্চারণ করেনি, মেহবিন ইচ্ছে করেই করেনি অভ্রের নামটি প্রকাশ আরিয়ানের কাছে। সে চায় না তার প্রাক্তন স্বামীকে কেউ চিনুক। অভ্রকে আর কিছুতেই তার জীবনে জড়াতে চায় না। মেহবিন শক্ত গলায় বলল, পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর কিছু যদি হয়, তাহলে হুট করে খুব কাছের আপন মানুষগুলো বদলে যাওয়ার রূপ। বিশ্বাস করবি না তুই আরিয়ান, আমি ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। মায়ের মতো খালার এমন স্বার্থপরতা আমার মতো থাকা সকল আত্মবিশ্বাসকে নিমিষে শেষ করে দিয়েছে। আমি বুঝতে পেরেছি ওই বাড়িতে আমার সন্তান কিছুতেই সেফ না। আরিয়ান চুপচাপ শুনতে লাগলো মেহবিনের কথাগুলো। অতঃপর বলল, ভুল মানুষকে বারবার বিশ্বাস করাটাও আমাদের নিজেদের একটা দোষ। তুই ভালোবাসার ক্ষেত্রে ভুল মানুষকে বেছেছিলি, এমনকি সাহায্য পাওয়ার আশায় ভুল মানুষের কাছে সাহায্য চেয়েছিলি। আচ্ছা, সেসব বাদ দেই। চল এবার তুই আমার সাথে। কোথায়? কোথায় আবার? আমার বাসায়। আমি এখন আবারও ঢাকায় শিফট করে গিয়েছি। তুই এখন আমার বাসায় যাবি। দেখ আরিয়ান, আমি তোর বাসায় গিয়ে তোর ঝামেলা বাড়াতে চাই না। আমি ঠিক কোথাও চলে যাব, তুই চিন্তা করিস না। কথাটি বলে মেহবিন উঠতে নিলে আরিয়ান ক্ষিপ্ত গলায় বলল, একটা থাপ্পড় খাবি তুই। নিজের অবস্থা দেখেছিস? তোর প্রেশার একেবারেই লো। আমি জানি ঢাকায় তোর তেমন কেউ নেই, তার মধ্যেও তুই এখন একা নয়। তোর গর্ভেও একজন সন্তান বেড়ে উঠছে, তারও খেয়াল রাখতে হবে। একজন ডক্টর হিসেবে আমি কিছুতেই তা হতে দেব না। কিন্তু কোনো কিন্তু নাই। দেখ মিহু, আমি তোকে সবসময় আমার নিজের বোনের জায়গাটুকুই দিয়েছি। আমাকে একটু বিশ্বাস করে দেখ, আমি অন্তত তোকে ঠকাবো না। একটি যুবক বিশাল ঘরের এক কোণে বসে আছে। তার মাথায় নানা চিন্তা ঘুরছে। হুট করে ছেলেটি একটি পেন্সিল ও আর্ট পেপার নিয়ে বসে পড়ল। অতঃপর ছেলেটি খুব নিখুঁতভাবে তার প্রেয়সীর ছবিটা আর্ট করে ফেলল। তারপর গিটারটা হাতে নিয়ে ছবিটির দিকে তাকিয়ে গাইতে লাগলো, ছন্ন ছাড়া মনে এসেছো গোপনে, মুখে বলিছি যে নিও না তো টেনে। অজানাকে ভুলে সাজা হেঁটে চলি, জানি শোধরানো হবে না কখনো। ছেলেটির গানের মতো অদ্ভুত ভালোবাসা ছিল তার প্রেয়সীর জন্য। হ্যাঁ, তার ভালোবাসাটা অদ্ভুতই বটে। হঠাৎ গানটি থামিয়ে দিয়ে নিজের আঁকা ছবিটিতে হাত বুলিয়ে বলল, হাজারো জনের ভিড়েও তোমাকে আমি ঠিক খুঁজে বের করব। তোমাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত খুঁজে বেড়াবো। তোমাকে যে অনেক কিছু বলার আছে প্রেয়সী, ভালোবাসি। ছেলেটির কথার মাঝেই তার ফোনে টুংটাং শব্দ শুরু হলো। ছেলেটি ফোনটা হাতে নিয়ে এমন কিছু দেখলো যা দেখেই ছেলেটির মুখে অজান্তে হাসি ফুটে উঠল। বিশাল বড় দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ির সামনে আরিয়ান তার গাড়িটি রাখে। গাড়ি থেকে প্রথমে আরিয়ান, তারপর মেহেবের নামে। বাড়িটা দেখে বেশ বিলাসবহুল মনে হচ্ছে। বাড়ির সামনে বড় বড় করে লেখা, তালুকদার বাড়ি। আরিয়ানের জেদের সাথে এক প্রকার না পেরে মেহবিন আসতে বাধ্য হয়েছে। যদিও মেহবিন ঠিক করেছে সকাল হলেই সে চলে যাবে। বাড়ির ভেতরে ঢুকতেই আরিয়ানদের বাড়ির পুরনো কাজের মহিলা রাহেলা হন্তদন্ত হয়ে প্রবেশ করে বলে, আরিয়ান ভাই জানাইছেন? এখানে তো মেলা কাণ্ড করছে। আম্মাজান আবারও ওই ডাইনি রিনারে লইয়া ওই দিকের মাজারে পীরের কাছে গেছে পানি পড়া আনতে। বড় ভাইজানে নাকি এইসব পানি পড়া দিয়ে দেশে ফিরাইয়া আনব। আরিয়ানের মাথায় হাত। তার মায়ের এইসব নিত্য নতুন কাহিনী সে আর নিতে পারছে না। মেহবিনের মাথার উপর দিয়ে সব যাচ্ছে, যা ভালো করেই টের পাচ্ছে আরিয়ান। তাই সে বলল,
আসলে আমার মা বড্ড কুসংস্কার জাতীয় জিনিসে বিশ্বাস করে। মায়ের বিশ্বাস এইসব মাঝারে থাকা পীরদের কিসব পানি পড়াতে নাকি ভাইয়া দেশে ফিরে আসবে আর রিনাকে বিয়ে করবে। আসলে আমার ভাইয়া এখন কিছুতেই বিয়ে করতে চায় না, কিন্তু মা তো এক জিদ্দি। আচ্ছা তুই থাক, আমি দেখি মা কোথায়। আরিয়ান আবারও দরজা দিয়ে বেরিয়ে যায় তার মায়ের উদ্দেশ্যে। মেহবিনের কাছে অল্প অল্প স্পষ্ট হলেও কিছু কিছু বিষয় তার মাথার উপর দিয়ে যাচ্ছে। থাক, আরিয়ান ফিরলে না হয় জেনে নিবে। মেহবিন ড্রয়িং রুমে প্রবেশ করতে তার চোখ পড়ে যায় ছবির বিশাল ফ্রেমে থাকা এক যুবকের দিকে। ফর্মাল ড্রেসে দাঁড়িয়ে আছে, ঠোঁটে হাসি ঝুলিয়ে, যাকে বলে আলতো হাসি। আরিয়ানের মতোই বেশ লম্বাটে ছেলে। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটি তার ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন। হলুদ ফর্সা গরনের মুখে হালকা চাপদাড়ি বিরাজমান। প্রখর দৃষ্টিতে তাকিয়ে আছে আনমনে কারো দিকে। সেই দৃষ্টিতে ছিল অত্যন্ত মুগ্ধকর। কারো চাহনিতে বুঝি এতটা মুগ্ধতা থাকে, জানে না মেহবিন, কিন্তু যুবকটি কার দিকে এত মুগ্ধ চাহনিতে তাকিয়ে আছে। মনে এক প্রশ্ন জাগলো মেহবিনের। মেহবিনকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রাহেলা বেগম এসে বলেন, আফা, আপনি এত কি দেখতাছেন? ছবিতে থাকা ছেলেটিকে? ও, উনি হইল আমাকে বড় ভাইজান, যারে লইয়া এত কাণ্ড। এই বাড়ির বড় ছেলে, আরহাম হাসান তালুকদার। মেহবিন আনমনে বলল, আরহাম হাসান তালুকদার? আরহামের ঘরে বর্তমানে তার স্ত্রীর পরিচয় দাঁড়িয়ে আছে মেহবিন, যাকে সে এখনো চিনেই না। এখনো পর্যন্ত যাকে নিজ চোখে দেখার সাধ্য হয়নি, তারই ঘরে তার বউয়ের পরিচয় দাঁড়িয়ে থাকাটা অত্যন্ত অস্বস্তির বিষয় বলে মনে হচ্ছে মেহবিনের। মেহবিন রক্তচক্ষু দিয়ে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। আরিয়ানের তো যায় যায় অবস্থা। কিছুক্ষণ আগে মেহবিন আরহামের ছবিটির দিকে তাকিয়েছিল, তখনই সেখানে আরিয়ান সহ আরিয়ানের মা এবং রিনা উপস্থিত হয়। অপরিচিত মেয়েকেই দেখে আরিয়ানের মা মেহবিনের দিকে প্রশ্ন ছুড়ে মারলেন, মা, কে তুমি? রাহেলা বেগম এগিয়ে এসে বলেন, খালা, এই আফাটা তো ছোট ভাইজানের লগে আইছে। আরিয়ানের মা এবার আরিয়ানের দিকে তাকিয়ে বলেন, আরিয়ান, তোমার সাথে এই মেয়েটাকে? আরিয়ান পড়েছে বিপাকে। ঢাকা শহরে মেহবিনের কেউ নেই। মেহবিনকে এই অবস্থায় ভালোভাবে খেয়াল করতে হবে। এই বাড়িতেই মেহবিনকে পার্মানেন্ট রাখার জন্য কিছু একটা বলতে হবে। আরিয়ানের মাথায় একটা জিনিস চলছে, মেহবিন যে করেই হোক এই বাড়িতেই রাখতে হবে। তাছাড়া একটা পরিচয় না থাকলে, শুধুমাত্র বেস্ট ফ্রেন্ডের পরিচয় তো মেহবিন এই বাড়িতে থাকতে পারবে না। অন্য একটা পরিচয় দিতে হবে মেহবিনের। ভাবতে ভাবতে আরিয়ানের মাথায় একটা বুদ্ধি চলে এলো। তার ভাই এই মুহূর্তে দেশে নেই, এটাই সুযোগ। আরিয়ান অনেকক্ষণ পরে মুখ খুলে বলল, মা, তোমার বাড়ির বৌমাকে আমি নিয়ে এসেছি, এখন তুমি যা করার করো। আরিয়ানের এইরকম বিস্ফোরণ মন্তব্য সবাই কিছুক্ষণ স্থির হয়ে যায়। আরিয়ানের মা বলে উঠলেন, বৌমা মানে? আরিয়ান, তুই এই মেয়েকে বিয়ে করেছিস? আরিয়ান দ্রুত পায়ে তার মায়ের কাছে এগিয়ে এসে বলে, মা, তুমিও না। আমি কেন বিয়ে করতে যাব? তোমার কি শুধু একটাই ছেলে? তোমার বড় ছেলে মেহবিন ভাবিকে বিয়ে করে বিদেশে চলে গেছে, তাও আবার লুকিয়ে। যদিও আমি হালকা জানতাম। তোমার ছেলে এবং মেহবিনের তো অনেক দিনের রিলেশন। মেহবিনকে বিয়ে করে সে লুকিয়ে রাখে বিষয়টা, যাতে আস্তে ধীরে সবাইকে পরে বলতে পারে। কিন্তু তার আগেই তো তুমি রিনার সাথে ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। তাই তোমার ছেলে প্রজেক্টের বাহানা দিয়েই বিদেশে পালিয়েছে। এইসব প্রজেক্ট শুধু বাহানা। আরিয়ানের কথা শুনে রিনা সেখানেই বসে কান্না জুড়ে দিল। তার ভাষ্যমতে আরহাম তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাকে বিয়ে না করে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। মেহবিনের মাথা দিয়ে যেন সব গেল। মাথাটা আবারও চক্কর দিয়ে উঠেছে তার। আরিয়ান বুঝতে পেরেছে মেহবিন কিছু বলার আগেই তাকে থামাতে হবে, না হলে তার বলার আগেই মেহবিন তার মুখ খুলে ফেলবে। আরিয়ান আবারও বলল, তুমি জানতে পারলে খুশি হবে ভাবি, এবং ভাইয়ের জীবনে ছোট্ট একজন সদস্য আসছে। আরিয়ানের মা বড় বড় চোখ করে বলল, বৌমা পর্যন্ত ঠিক ছিল, আমার ছেলে এতটা ফাস্ট যে এখন ঘরে নাতনিও আসবে? কি বলছিস রে, আমার মাথা ঘুরাচ্ছে। আরহামের বাচ্চা হবে শুনে রিনা আরো জোরে ব্যাবা করে কান্না করলো। আরিয়ান আবারও বলে উঠল, তোমাকে আর কি বলবো মা, ভাবি ঢাকা শহরে তেমন কেউ নেই। ভাবি এখানকার একটা ভার্সিটিতে পড়ে এবং সেখানকার একটি হোস্টেলেই থাকে। ভাবি প্রেগনেন্ট শুনে আমি এই বাড়িতে নিয়ে আসি। ভাবি এই অবস্থায় কোথায় যাবে বলো? মতো ভাবির সাথে ভাইয়া কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরিয়ানের মা মেহবিনের কাছে এসে মেহবিনের মাথায় হাত বুলিয়ে বলে, আরিয়ান একদম ঠিক করেছে মা, আমার ছেলেটা এতটা পাজি আমি জানতাম না। একবার দেশে ফিরুক, তারপর দেখাবো মজা। আমাদের ঘরে নাতি নাতনি আসছে, এখন তো বৌমাকে যত্ন করতে হবে, তাই না? আমার ছেলেটাও এমন কাণ্ড করে বসে আছে, তোমাকে ঠিকমতো বরণও করতে পারলাম না।
আচ্ছা, আপাতত তুমি না হয় আরহামের ঘরে যাও। আরিয়ান, তুই বৌমাকে আরহামের ঘরে নিয়ে যা। আরিয়ানের মা মিসেস নিশাত বেশ সরল সোজা মানুষ, তেমন কোনো প্যাঁচ তার মধ্যে নেই। ছেলের বলা ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথাও তিনি বিশ্বাস করে ফেলেন। তার ভাষ্যমতে তার ছেলে তো অন্তত তাকে মিথ্যা বলবে না। মেহবিন কিছু বলবে তার আগেই আরিয়ান তার হাত ধরে উপরের ঘরের দিকে নিয়ে যেতে থাকে। রাহেলা বেগম অন্য চিন্তায় মগ্ন হয়। মাইয়েরা বড় ভাইজানের বউ হলে বড় ভাইজানের ছবি দেইখা চিন্তা ছিল না কেন? রাহেলা বেগম তার মনের প্রশ্ন মনেই রেখে দেয়। আজকাল বড়লোকদের বিশাল বিশাল কারবার। বর্তমানে আরিয়ান শুকনো ডোক গিলে বলো, দেখ বোন, এইভাবে তাকিয়ে থাকিস না, আমার ভয় লাগে। বেশি ভয় লাগলে আমি মইরা যাইতে পারি। তারপর তুই দেবর সারা হয়ে যাবি। মেহবিন উঠে দাঁড়িয়ে আরিয়ানের পিঠে কিল ঘুষি দিতে থাকে। আরিয়ান ব্যথায় মৃদু চিৎকার করে বলে, মারছিস কেন? মেরে ফেলবি নাকি? তোকে মেরে ফেলাই উচিত। তুই নিচে এসব কি বললি? যাকে আমি কখনো দেখিনি তার বউ আমাকে বানিয়ে ফেলি? তোর কি মাথা আদৌ ঠিক আছে? আরিয়ান মেহবিনের হাত ধরে খাটে বসিয়ে বলে, আগে তুই শান্ত হ। দেখ, ভাই এখন দেশে নেই। ভাই কমপক্ষে 1 মাস আগে দেশে ফিরছে না। তাই ভাইয়ের বউয়ের পরিচয় তুই ততদিনই বাড়িতে থাক। এই কদিনে না হয় তুই ভার্সিটির পাশে একটা ছোট জবও নিয়ে নিলি। তারপর নিজের পায়ে দাঁড়িয়ে তুই না হয় চলে যাস। দেখ বোন, এখন তোর এই বাড়িতে থাকা অনেকটা জরুরি। তুই এখন একা না, তোর গর্ভে সন্তানও রয়েছে, তার নিরাপত্তাও তো একটা ব্যাপার আছে, তাই না? তাই বলে এইভাবে মিথ্যার আশ্রয় নেওয়াটা ঠিক হচ্ছে? তার মধ্যে তুই নিচে বললি আমি নাকি তোর ভাইয়ের সন্তানের মা হতে চলেছি। তোর ভাই জানতে পারলে কি হবে? কিচ্ছু হবে না, ভাই জানতেও পারবে না। মাকে আমি নিচে ভালোভাবে বুঝিয়ে দিয়ে এসেছি, যেন ভাই আসার আগে এই বিষয়ে ভাইকে যেন কিছু না বলে। ততদিনে তুই একটা জব পেয়ে সেটেল হয়ে যাবি। সব থেকে বড় কথা, এতে ভাইয়েরও লাভ হবে। রিনা মায়ের বান্ধবীর মেয়ে। মেয়েটা একদমই ভালো না। মেয়েটার অনেকগুলো ছেলের সাথে রিলেশন। আমার মা বেশি সরল সোজা মানুষ, তাই আমার মাকে পটিয়ে রিনার মা আমার ভাইয়ের সাথে রিয়াকে বিয়ে দিতে চায়। তাই তো ভাইয়া নিউ ইয়র্কে চলে গেছে প্রজেক্টের নাম করে। আমাদের এই ছোট্ট প্ল্যানের জন্য রিনা নামক আপাতত ভাইয়ের গাড় থেকে সরে যাবে। মেহবিন আরিয়ানের কথায় প্রেক্ষিতে বলো, এইভাবে সরল মানুষটাকে ঠকানো কি ঠিক হবে? দেখ আরিয়ান, আমি তো জানি একটা মানুষের ফিলিংস নিয়ে খেললে সে কতটা কষ্ট পায়। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখ মেহু, আমরা কোনো অন্যায় করছি না। যা করছি তোর গর্ভে থাকা ছোট শিশুটির জন্য, যার কোনো দোষই নেই। কয়েকটা দিনের তো ব্যাপার, আমি মাকে আস্তে ধীরে জানিয়ে দেব সব। অবশেষে অনেকবার বোঝানোর পরে মেহবিন থাকতে রাজি হলো। যদিও মেহবিনের অনেকটাই অপরাধবোধ কাজ করছে, কিন্তু এইটা ছাড়া তো আর কোনো উপায় নেই। মায়েরা ঘুম থেকে উঠে দেখে অভ্র আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। আজ অভ্রকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, অফিসে খুব জরুরি মিটিং আছে। মায়েরাকে ঘুম থেকে উঠতে দেখে অভ্র মিষ্টি হেসে বলো, গুড মর্নিং ডার্লিং। গুড মর্নিং। অনেক তো ঘুমালে, এইবার একটু রান্নাঘরে গিয়ে আমার জন্য কফি নিয়ে আসো। কফি ছাড়া তো আমি অফিসে যেতেই পারি না। মায়েরা চট করে বলে ওঠে, দেখো অব্র, আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম, আমি এখন কফি বানাতে পারবো না। আর তুমি আমাকে রান্নাঘরে যেতে বলছো? আমি কখনো রান্নাঘরের আশেপাশেও যাইনি। তুমি বাড়ির কাজের লোককে বলো, সে তোমাকে কফি করে দেবে। আমি এখন বাড়ির কাজের লোকের হাতে কফি খাবো? আমি তো অন্তত পারবো না, দরকার পড়লে তোমার মাকে বলো। কথাটি বলে মায়েরা আবারও ঘুমিয়ে গেল। অগত্যা অভ্র আর কথা বাড়ালো না, ঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ল। অতপর কাজের লোক এসে তাকে কফি দিয়ে চলে গেল। অভ্র কফিটা মুখে দিতেই রেখে দিল। এসব কোনো কফি হলো? কফি তো মেহবিন বানাতে পারতো। আহ, একবার খেলে শুধু খেতে ইচ্ছে করত। সকাল হলেই মেয়েটি অভ্রের রুমে গিয়ে অভ্রকে প্রতিদিন কফি দিয়ে আসতো নিয়ম করে। কফিতে এক প্রকার আলাদা মিষ্টতা ছিল। হয়তো সে কফিতে মেহবিনের ভালোবাসা ছিল অভ্রের জন্য। অভ্র যখন কফি খেয়ে মেহবিনের প্রশংসা করত, তখন মেয়েটাও কি লজ্জা পেত। মেয়েটাকে লজ্জা পেলে বড্ড সুন্দর দেখাতো। কিন্তু আজ বাড়ির এক কোণাও সেই লজ্জাপতি মেয়েটি নেই। তার হাতের বানানো কফিটাও নেই। অভ্র আর ভাবতে পারছে না কিছু। সে কফিটা রেখে না খেয়েই অফিসের উদ্দেশ্যে রওনা দিল। নিউ ইয়র্কের একটি বড় বিল্ডিংয়ে দৌড়ে যাচ্ছে তাহসান। আজকে ক্লায়েন্টের সাথে খুবই জরুরি প্রজেক্ট নিয়ে তাদের কোম্পানি মিটিং আছে। মিটিং রুমে পৌঁছে তাহসান শান্তি পেল। আরহাম মিটিংটা অলরেডি শুরু করে দিয়েছে। আরহাম মিটিং শুরু করেছে মানে প্রজেক্টটা সে পেয়ে যাবে। আরহাম বেশ সময়নিষ্ঠ। সময়ের মধ্যেই সে সব কাজ করতে পছন্দ করে। আরহাম এসআই কোম্পানির একজন আর্কিটেকচার
এসআই কোম্পানির মূল শাখা নিউ ইয়র্কে। আরহাম তাদের দেশের পুরনো সব বারের ডিজাইন নিয়ে ইন্ডিয়ার ক্লায়েন্টের সাথে মিটিং করছে। আরহামের দেওয়া প্রতিটি প্রেজেন্টেশন এবং তার বচনভঙ্গিগুলো মেয়ে ক্লায়েন্টসহ সকলের কাছেই বেশ ভালো লাগে। আরহাম তার বক্তব্য শেষ করলে সকলে একসাথে হাতে তালি দিয়ে উঠে দাঁড়ায়। আরহামের করা প্রজেক্টটি সাকসেসফুল হয়েছে, তাহসানও হাতে তালি দেয়। অতঃপর একজন ইন্ডিয়ান বাঙালি ক্লায়েন্ট উঠে দাঁড়িয়ে আরহামের সাথে হাত মিলিয়ে বলল, আমি আপনার আজকের প্রেজেন্টেশনেও যথেষ্ট মুগ্ধ মিস্টার আরহাম হাসান তালুকদার। এই ডিলটা আমি আপনাদের কোম্পানিকে দিতে চাই। বলতে হবে এই কোম্পানিকে এগিয়ে নেওয়ার জন্য আপনার অনেক অবদান আছে। তখনই আরহামের বস এসে বলেন, তা আর বলতে, আরহামের মতো একজন দায়িত্ববান আর্কিটেকচারকে পেয়ে আমাদের কোম্পানি যথেষ্ট গর্বিত। আপনি জানলে খুশি হবেন, আরহাম আমাদের কোম্পানির নেক্সট এমডি হতে চলেছে। মিস্টার বিশ্বাস। মিস্টার বিশ্বাস আরহামের দিকে তাকিয়ে বলে, বাহ, খুব ভালো খবর। আমার তো মনে হয় আরহামের জায়গাটা ডিজার্ভ করে। বলতে গেলে আরহাম তার কাজের দ্বারাই এই পর্যায়ে এসেছে। আরহাম মিষ্টি হেসে বলে, স্যার, আমি জাস্ট আমার কর্তব্য করেছি, তেমন কিছুই না। স্যার, আপনি একটা কথা বেশ বলেছেন। ডিজার্ভ জিনিসটা কিছু কিছু সময় কেড়ে নিতে হয় এক প্রকার নিজের কাজের মাধ্যমে। আমিও এটাই বিশ্বাস করি। কাজ না করলে লাইফে সাকসেস জিনিসটা আসবে না। আচ্ছা, আমি একটু আসছি। ইয়াহ, শিওর। কথাটি বলেই আরহাম তাহসানের কাছে গিয়ে বলে, তোকে যা বলেছিলাম করেছিস? একদম। কাল তোর বাংলাদেশে যাওয়ার ফ্লাইট বুক করে ফেলেছি। আজকে রাতে তোর ফ্লাইট। আজকে গেলেই কালকের রাতে পৌঁছে যাবি। কিন্তু আরহাম, তুই তো এখানে 1 মাসের জন্য এসেছিলি, কালকে হঠাৎ বাংলাদেশে যাবি কেন? আমার মনে হচ্ছে এর পিছনে তোর কোনো উদ্দেশ্য আছে। আফটার অল, আরহাম হাসান তালুকদার কোনো উদ্দেশ্য ছাড়া কাজ করে না। তুই আমার সেই কলেজের ফ্রেন্ড, তোকে খুব ভালো করে চিনি আমি। উদ্দেশ্য তো আছেই। কি? পরশু আমার কোম্পানিতে এমডি হিসেবে জয়েন। তাই আমাকে কালকের মধ্যে বিডিতে যেতে হবে, বুঝলি? এমনিতেও আমার লেট হয়ে যাচ্ছে, অনেক প্যাকিং বাকি। আই হ্যাভ টু গো নাও। আরহাম পকেটে হাত ঢুকিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায়। তাহসান পড়ে যায় চিন্তায়। আরহামের মাথায় কিছু তো চলছে। আমাদের অব্র ও মায়রার ডান্সের সময় বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মেহবিনের ফোনে জ্বলজ্বল করছে। নিজের প্রাক্তন স্বামীর সাথে তার বর্তমান স্ত্রীর এতটা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখে কোনো মেয়েই হয়তো নিজেকে ঠিক রাখতে পারবে না, যেমন মেহবিন এখন পারছে না। রাতের দিকে আরিয়ান ও তার মায়ের সাথে মেহবিন ডিনার করে। আরহামের ঘরে চলে আসে। আরিয়ানের মা বেশ যত্ন করে মেহবিনকে খাইয়ে দিয়েছিল। তখন মেহবিনের চোখ ছলছল করে উঠছিল। আরিয়ানের মায়ের হাতে খেয়ে কেন যেন মেহবিনের মনে হচ্ছিল উনিই পারবেন মেহবিনের মায়ের অভাব পূরণ করতে। ভদ্রমহিলাটা সত্যিই অসাধারণ। কেমন একদিনেই মেহবিনকে আপন করে নিয়েছে। সারাদিন শুধু বৌমা, একটু খাও, বৌমা, আস্তে ধীরে চলাফেরা করো। মেহবিন বেশ ভালোই লাগছিল। মেহবিন জানে এই ছোট্ট নাটকটা শুধুমাত্র কয়েকদিনের, কিন্তু তবুও কেন যেন আরিয়ানের মায়ের বলা বৌমা ডাকটা তার খুব ভালো লাগে। যেহেতু মেহবিন এই বাড়িতে আরহামের বউয়ের পরিচয় আছে, তাই তাকে এক প্রকার বাধ্য হয়ে আরহাম নামক অচেনা যুবকের ঘরে থাকতে হবে। মেহবিন যখন আরহামের রুমে ঢুকে তখনই তার ফোনের মেসেঞ্জারে টুংটাং শব্দ হয়। মেহবিন ফোনটা হাতে নিয়ে দেখে তার ভার্সিটির এক বান্ধবী আলিশের মেসেজ। মেসেজটা দেখতেই মেহবিনের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। বিয়ের আসরে অভ্র এবং মায়রার কাপড় পিকের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে আলিশা মেহবিনের মেসেঞ্জারে দিয়ে দেয়। মেহবিন জানে তার কষ্টগুলো আরও বাড়িয়ে দিতেই এইসব ছবি তাকে পাঠানো হয়েছে। আসলে আজকাল বন্ধুগুলো বেশ স্বার্থপর হয়ে উঠছে। বন্ধু নামক কিছু শত্রু তারা। মেহবিন এই কষ্টের সময় তার কষ্টকে যেন আরও বাড়িয়ে পৈশাচিক আনন্দ পায় তার কিছু নামধারী বন্ধুগণ। বন্ধু নামক কিছু শত্রু সঠিক সময় ঠিকই আমাদের পিছন নিয়ে আঘাত করে তাদের আসল চেহারা দেখিয়ে দেয়। মেহবিন নিজেকে শক্ত করে নেয়। না, সব বন্ধু নামধারী নয়। এই দুনিয়াতে আজও আরিয়ানের মতো কিছু বন্ধু রয়েছে যারা তাদের বন্ধুর সুখের সময় পাশে না থাকলেও দুঃখের সময় ঠিকই ছায়ার মতো পাশে থাকে। কথাটি ভেবে মেহবিন আলিশা নামক মেয়েটিকে ব্লক করে দেয়। এসব বন্ধুদের কোনো জায়গা নেই তার জীবনে। সাথে সাথে দ্রুত তার ফেসবুক অ্যাকাউন্টটি ডিএক্টিভ করে দেয়। মেহবিন আনমনে বলে ওঠে, যেখানে নিজের ভালোবাসার মানুষটাই ঠকায় সেখানে বন্ধুবান্ধব মজা তো নেবেই। মুখোশের আড়ালে থাকা আমাদের অনেক বন্ধু শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। সেই সময়টুকু চলে এলে তারা তাদের মুখোশ উন্মোচন করে ফেলে, যেমন আজ আলিশা করল।
অভ্র এখনো অফিসে বসে ফোনের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছে। মেহবিনের কোনো খবর পাচ্ছে না সে। মেয়েটা কোথায় গেল তা নিয়ে যথেষ্ট চিন্তিত অভ্র। যদিও এই চিন্তার কারণ অভ্র নিজেও জানে না। ফেসবুকে হঠাৎ মেহবিনকে অ্যাক্টিভ থাকতে দেখে একটুকরো আশার আলো খুঁজে পায় সে। কিন্তু তাও বেশিক্ষণ স্থির থাকে না। অ্যাক্টিভ হওয়ার কিছুক্ষণ পরেই মেহবিন তার ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করে দেয়। মেহবিনের সাথে কথা বলে, আপাতত সে কোথায় আছে একটু জানতে পারত অভ্র ফেসবুকের মাধ্যমে, কিন্তু সে মাধ্যমটুকু মেহবিন বন্ধ করে দিল। আশাহত হয়ে অভ্র নিজের বাড়ির পথে হাঁটা দিল। এদিকে মেহবিন ফোনটা রেখে দিয়ে আরহামের ঘরটার দিকে এক পলক তাকায়। ঘরটার বেশিরভাগ অংশেই বিভিন্ন গিটারের কালেকশন। দেখেই বোঝা যাচ্ছে আরহাম তার বিশাল ঘরে বিভিন্ন গিটারের কানেকশন করতে বেশ পছন্দ করে। চারপাশে আরহামের বিভিন্ন ছবির সমাগম। তার মধ্যে সবথেকে বেশি নজর কাড়া ছবি হলো মধ্যখানের ছবি, যে ছবিটি মেহবিন ড্রয়িং রুমেও দেখেছিল। আচ্ছা, লোকটা কার দিকে এতটা মুগ্ধতা নয়নে তাকিয়েছিল? কোন মেয়ের দিকে? হয়তো যদি কোনো মেয়ে হয় তাহলে সে মেয়ে নিশ্চয়ই খুব ভাগ্যবতী হবে। মেহবিন আনমনে হেসে ছবিটার দিকে তাকিয়ে বলে, এই যে মিস্টার, আমি সত্যি সরি এইভাবে আপনার ঘরে মিথ্যা বইয়ের অভিনয় আমি থাকছি। বাট প্রমিস, কালকে থেকে ইন্টারভিউ দেওয়া শুরু করব আমি। চাকরিটা পেলেই আমি চলে যাব। ততদিনে এই অভিনয়টা আমাকে করতেই হবে। বাট বিশ্বাস করুন, আমি আপনার বিছানাতেও ঘুমাবো না। আপনি রাগ করবেন না, হ্যাঁ? মেহবিন কথাটি বলেই নিচের মেঝেতে ঘুমিয়ে পড়ল। অভ্র সারাদিন অফিস করে ক্লান্ত শরীর নিয়ে বারান্দায় কফি নিয়ে বসে পড়ে। কফিটা সে আজ নিজ হাতে বানিয়েছে। তখনই মায়রা নামক রমণী তার গলা জড়িয়ে ধরে বলে, আমার ডার্লিংটা বুঝি এখন আমার উপর রাগ করে আছে? অভ্র কোনো রকম প্রতিক্রিয়া করে না। সে তো অন্য এক চিন্তায় মগ্ন। বাড়িটার প্রতিটা কোণায় যেন আজ শুধুই নিস্তব্ধতা। সাথে অভ্রের মনটাও খা খা করে উঠছে। অভ্রকে চুপ থাকতে দেখে মায়েরা অভ্রের সামনে হাঁটু গেড়ে বসে, কানে হাত দিয়ে বলে, আমি সত্যিই সরি। আসলে ঘুমের সময় কখন কি বলে ফেলি তা নিজেও জানি না। অভ্র এবার চুপ। মায়েরা অভ্রকে মৃদু ধাক্কা দিয়ে বলে, এই অব্র বেবি, তুমি কি এখনো রাগ করে থাকবে? তুমি কি জানো না তুমি রাগ করলে আমার বড্ড কষ্ট হয়? অব্র তার ভাবনা থেকে বেরিয়ে এসে মায়েরার দিকে মিষ্টি এসে বলে, সরি একসেপ্ট হবে যদি তুমি এখন আমার জন্য আরেক কাপ কফি নিয়ে আসো। ওকে ডার্লিং, তুমি জাস্ট বসো, আমি এক্ষুনি আসছি। মায়েরা কথাটি বলে অভ্রের কপালে চুমু খেয়ে রান্নাঘরের দিকে চলে যায়। সে কখনো রান্নাঘরে যায়নি, কিন্তু অভ্রকে ভালোবেসে সে যেখানে সব করতে পারে সেখানে কফি বানানো তো সামান্য ব্যাপার। মায়েরা চলে যেতেই অভ্র দীর্ঘশ্বাস ফেলে। মেহবিন এই বাড়িতে নেই, অভ্রের কাছে নেই, অভ্রের থেকে অনেকটাই দূরে। কিন্তু এই দূরে থেকেও মেহবিন অভ্রের জীবনে গভীরভাবে জড়িয়ে যাচ্ছে, যা হয়তো অভ্র নিজেও জানে না। সকাল সকাল আরিয়ানের সাথে মেহবিন বেরিয়ে পড়েছে। যদিও আরিয়ানের মা মেহবিনকে এই সময় বাইরে যেতে নিষেধ করেছে, তবু আরিয়ান কোনো রকম তার মাকে বুঝিয়ে মেহবিনকে নিয়ে বেরিয়ে ভার্সিটি যাওয়ার কথা বলে। মেহবিনের প্রেগনেন্সির এখন 2 মাস চলে। সে অনুসারে মেহবিন এখন নর্মালভাবে চলাফেরা করতে পারবে। মেহবিন সিদ্ধান্ত নিয়েছে সে ভার্সিটির পাশে একটি ছোটখাটো জব নিয়ে নিজের পায়ে দাঁড়াবে, যেন আরিয়ানের বাড়িতে মিথ্যা বলে আশ্রয় নিয়ে না থাকতে হয়। আরিয়ান ওই ব্যাপারে মেহবিনকে যথেষ্ট সাপোর্ট করেছে। আরিয়ান আজ ঠিক করেছে সে আজ নিজেই মেহবিনকে সব জায়গায় ইন্টারভিউ দিতে নিয়ে যাবে। তাই সে হসপিটাল থেকে ছুটি নিয়েছে। মেহবিনের এই অবস্থায় একা যাওয়াটা বেশ রিস্ক। যদিও মেহবিন বারবার মানা করেছে, কে শুনে কার কথা। আরিয়ান যা ঠিক করেছে সে তা করবেই। যদিও মেহবিন এই বিষয়ে বেশ গর্বিত। আরিয়ানের মতো এইরকম একটা ভাই সমতুল্য বন্ধু পেয়ে। আজ সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিলেও আরিয়ান তাকে নিজের বোনের মতো আগলে রেখেছে। এয়ারপোর্টে লাগেজ হাতে নিয়ে বেরিয়ে আসে আরহাম। নিজের দেশের মাটিতে পা দেওয়াতে এক প্রকার শান্তি রয়েছে, যা অন্য কোনো দেশে পাওয়া যায় না। আরহাম বাড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় রাত 9টা বাজে। আরহাম আজকে দেশে ফিরেছে তা বাড়ির কেউই জানে না। আরহামের ধারণা মতে আরিয়ান নিশ্চয়ই এখনো হসপিটালে আছে। আরহামের মাও এ সময় তার বান্ধবীদের বাড়িতে থাকে। তার মধ্যে আরহামের বাবাও এখন চিটাগাং গিয়েছে তার কনফারেন্সের জন্য। এটাই সুযোগ। এই সুযোগে আরহাম তার ঘরে গিয়ে তার বাড়ির লোকদের চমকে দিবে। কথাটি ভেবে আরহাম মুচকি এসে নিজের গাড়ি করে বেরিয়ে যায় এয়ারপোর্ট থেকে। আরহাম আগে থেকে তার ড্রাইভারকে বলে তার গাড়ি আনিয়ে রেখেছিল গোপনে। রাহেলা বেগম ঘরের এক কোণে বসে টিভি ছেড়ে নাটক দেখতে ব্যস্ত। বাড়িতে এখন কেউ নেই, এটাই সুযোগ।
কলিং বেল বেজে উঠতেই রাহেলা বিরক্তি নিয়ে উঠে দাঁড়ায়। তার টিভি দেখার স্বাদ গেল। এই সময় আবার কে এলো? কথাটা ভাবতে ভাবতে রাহেলা দরজা খুলে হা হয়ে দাঁড়িয়ে যায়। সে অস্ফুট স্বরে বলে ওঠে, বড় ভাইজান, আপনি? আরহাম লাগেজটা নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলে, কেন, আমাকে এই সময় আশা করনি বুঝি? ভাইজান, আপনি হুড়াত আইলেন যে? আপনি তাইলে কি সব খবর পাইয়ে গেছেন? আরহাম বিরক্তি নিয়ে বলে, কিসের খবর খালা? ভালো করে বলো। আসলে হয়েছে কি, অনেক বড় কাণ্ড করছে। রাহেলার কথার মাঝে আরহাম বলো, আচ্ছা খালা, আপাতত আমি এখন শুনতে চাই না। আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে। একটা হট শাওয়ার না নিলে আমার মাথা ব্যথা যাবে না। তুমি বরং আমার জন্য গ্রিন টি নিয়ে এসো, ওকে? কথাটি বলেই আরহাম নিজের ঘরের দিকে চলে যায়। রাহেলা পড়ে যায় চিন্তায়। তার বড় ভাইজানের বউ এসেছে, অথচ তাকে বলার সুযোগটুকুও সে পেল না। রাহেলার ভাবনার মাঝে সেখানে মেহবিন ও আরিয়ান উপস্থিত হয়। সব জায়গায় ইন্টারভিউ দিতে দিতে বেশ রাত হয়ে গেছে তাদের। মেহবিনকে দেখে রাহেলা বলে ওঠে, বড় ভাবি আইসেন নি? হুম। আরিয়ান এবার মেহবিনের দিকে তাকিয়ে বলো, মেহু, ওহ আই মিন ভাবি, তুমি বরং ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এসো। সকলের সামনে আরিয়ান মেহবিনকে তুমিও ভাবি বলে সম্বোধন করে। মেহবিন সম্মতি জানিয়ে আরহামের ঘরের দিকে যায়। আরিয়ান নিজের ঘরে চলে যায়। রাহেলা চুপ থাকে। বড় ভাইজান কাউকে কিছু না বলে এসেছে, তার মানে হয়তো বাড়ির লোককে চমকে দিতে চায়। বড় ভাবি ভাইজানের ঘরে গেলে হয়তো ভাবিকেও চমকে যাবে। তাই রাহেলা আরহামের বাড়িতে আসার বিষয়টা লুকিয়ে যায়। এদিকে আরহাম নিজের ঘরে ঢুকতেই লাগেজটা পাশে রেখে ওয়াশরুমে চলে যায়। ওদিকে এখন তার খেয়াল নেই, প্রচণ্ড টায়ার্ড সে। আরহাম ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অতঃপর সেখানে মেহবিন চলে আসে। সারাদিন এখানে সেখানে ইন্টারভিউ দিতে দিতে সেও আজ বড্ড টায়ার্ড। সে ব্যাগটা বিছানায় রেখে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথার হিজাবটা খুলতে শুরু করে দেয়।